This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের একটা প্রতিনিধি দল আজকে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন। তারা কিন্তু দেখা করতে সক্ষম হননি। প্রথমত আমি চাইবো যে প্রধানমন্ত্রী যেহেতু আমাদের কথা ভেবেছেন এবং আমাদেরকে নিয়ে বলছেন, আমি চাইবো যে আমাদের যে দল প্রতিনিধি দল ওখানে গেছিল তাদেরকে ডেকে নেওয়া হোক এবং তাদের সঙ্গে কথা বলা হোক। আমরা মৌখিক কোনো আশ্বাস চাইছি না, আমরা চাইছি কার্যক্ষেত্রে তার প্রতিফলন। প্রধানমন্ত্রী আগেরবারও এসে বলেছিলেন যে একটা স্ট্রং ল সেল তারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জন্য তৈরি করে দেবেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল এরকম কিন্তু কিছু কিন্তু হলো না। সেক্ষেত্রে এখনও আমাদের ডিমান্ড থাকবে উনি যে কথাটা বলেছিলেন তখন সেই কথাটা উনি রাখবেন এবং আমাদের রিভিউ পিটিশনের জন্য একটা স্ট্রং ল সেল প্রধানমন্ত্রী তৈরি করে দেবেন তাদের তরফ থেকে, এবং তারা যেন রিভিউ পিটিশনে আমাদের হয়ে আর্গুমেন্ট করেন বিষয়টা। দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, রাজনীতির খচাখচিতে আমরা ঢুকতে চাই না। আমরা শিক্ষক শিক্ষিকা আমাদের পেটের দায়ে এখানে বসে আছি, কোনো রকম রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যে আমরা ঢুকতে চাইছি না, কারণ আমাদের দাবিটা পুরো অন্যরকম। আমাদের দাবি জীবন জীবিকার দাবি, আমরা পেটের লড়াই লড়ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরাও চাই দোষীদের শাস্তি হোক, কিন্তু দোষীদের কি শাস্তি হলো? যারা দোষী তাদের কি শাস্তি হলো? তাদের তো কিছু শাস্তি হলো না, আমাদের বলির পাঠা করা হলো, নির্দোষদের শাস্তি হয়ে গেল। এটা কোন দেশি আইন? এটা আমরা জানতে চাইছি। যে যদি কেউ দুর্নীতি করে থাকে তাহলে শাস্তিটা তার হওয়া উচিত। তাদের কি শাস্তি হয়েছে? উত্তর হচ্ছে না, হয়নি। শাস্তি কাদের হলো? যে যারা দুর্বল, যারা লড়াই করতে পারবে না, সেইভাবে যারা পলিটিক্যালি যাদের ব্যাকআপ নেই তাদেরকে উড়িয়ে দাও, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা কি সমস্যার সমাধান হলো? আজকে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা 2016 সালে যারা ছিলেন তারা কি করেছিলেন? তারা একটা পরীক্ষা দিয়েছিলেন। দোষটা কোথায় তাদের? তারা কি এই সময় জন্মগ্রহণ করেছেন, এটা দোষ? এই দেশে এই রাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই সময়, সেটা দোষ? নাকি তারা পরীক্ষায় বসেছিলেন, সেটা তাদের দোষ? দোষটা আমাদের দেখিয়ে দেওয়া হোক। 17 দফার দুর্নীতিতে কোনো জায়গায়, একটা জায়গায় নাম নেই, অভিযোগ পর্যন্ত নেই। দুর্নীতি প্রমাণ হতে ছেড়ে দিন, অভিযোগ পর্যন্ত নেই। সেই শিক্ষক শিক্ষিকাদেরকে রাস্তায় বসিয়ে দেওয়া হলো কেন? আমার প্রশ্ন হচ্ছে, কেন এটা হবে? যারা দোষ করেছে, যারা দুর্নীতি করেছে তাদেরকে হাজারবার শাস্তি দিন। স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি করেছে, স্কুল সার্ভিস কমিশনকে শাস্তি দেওয়া হলো না কেন? সেই স্কুল সার্ভিস কমিশনকেই তো আবার দায়িত্ব দেওয়া হলো পরীক্ষাটা কন্ডাক্ট করা। তাহলে শাস্তিটা কী হলো স্কুল সার্ভিস কমিশনের? কোনো শাস্তি হলো না। সেটাকে ইনভ্যালিড করে দেওয়া উচিত ছিল তাহলে স্কুল সার্ভিস কমিশনের। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, সিবিআই ইনভেস্টিগেশন করে তাদের নাম বার করা উচিত ছিল। সেটা করা হলো না। তো আরও দরকার 1 বছর 2 বছর টাইম লাগতে পারতো, ফার্দার ইনভেস্টিগেশন হতে পারতো, কমিটি গঠন করে দিতে পারতো সুপ্রিম কোর্ট, যে হ্যাঁ কমিটি গঠন করে দিলাম, আপনারা ফার্দার ইনভেস্টিগেশন চালান। এর বাইরে যারা অযোগ্য যদি কেউ বেরোয় তাদের শাস্তি হবে, এবং তাদের কাছ থেকে আমরা উইটনেস নিয়ে কারা এগুলো করিয়েছে তাদের নামগুলো বার করবো, তাদেরকে শাস্তি দেবো। এটা তো হওয়া উচিত ছিল। তা না, তাদেরকে পাওয়া গেল না বলে তাহলে এই প্যানেলের মধ্যে আরও 2টো থেকে থাকতে পারে, তাহলে যারা আছে সবাই বাদ। এটা কোন দেশি ন্যায় হলো? এটাই আমাদের এই মুহূর্তে 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আছি তারা সরকারের উপর যেমন ভরসা হারিয়েছি, আমরা জুডিশিয়ারি সিস্টেমের উপরও সম্পূর্ণ ভরসা হারিয়েছি। কারণ মানুষ আশ্রয়হীন হয়ে কোর্টের কাছে যায়। যখন একটা নিরপরাধ ব্যক্তি চারিদিক থেকে বঞ্চিত হয় তখন সে কোর্টের কাছে যায় তার ন্যায় বিচারের জন্য। আমরাও কোর্টের কাছে গেছিলাম ন্যায় বিচার পাওয়ার জন্য। আমাদের সঙ্গে কি ন্যায় বিচার হলো? উপরন্তু আমাদের সঙ্গে আবার সেই অবিচারই করা হলো। এটা কেন হবে? এইটা স্বাধীন ভারতবর্ষে এই ধরনের ঘটনা বিরলতম ঘটনা, এবং এই যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু পরবর্তী আমাদের যে প্রজন্ম তারা যখন সরকারি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুব সাংঘাতিক একটা ব্যাপার হয়ে থাকলো। কারণ এরপরে আমাদের এই প্যানেলটার 8% দুর্নীতি হয়েছে বলে ক্যান্সেল হয়েছে, এই রেফারেন্স দেখিয়ে পরবর্তীকালে 1% যদি দুর্নীতি হয় কোনো প্যানেলে হয়, সেটাকেও কিন্তু ক্যান্সেল করা হবে। তাই এরপরে সরকারি পরীক্ষার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে যাচ্ছে। মানুষ কিন্তু সরকারি জায়গায় পরীক্ষার যে আস্থাটা ছিল সেখান থেকে আস্তে আস্তে টলবে এবং প্রাইভেটাইজেশনের দিকে। আমার তো মনে হয় কোথাও গিয়ে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্র সমস্ত কিছুকে প্রাইভেটাইজেশন করার, যে সরকারি সমস্ত জিনিসগুলোকে তুলে দাও এবং সব কিছুকে প্রাইভেটাইজেশন করে দাও, তাহলে কোনো ঝামেলাই থাকবে না। প্রধানমন্ত্রী আপনাদের পক্ষে সওয়াল করছেন, বারবার বলছেন এটা শুধু শিক্ষকদের সাথে হয়নি, গোটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দিয়েছে। একদম, আমরা তো সেটাই বলছি যে এটা সম্পূর্ণ রাষ্ট্রীয়, এটা কোনো, আমার তো সিম্পলি মনে হয় এটা একটা কি বলবো, শিক্ষা ব্যবস্থা শেষ করে দেওয়ার একটা চক্রান্ত। এখানে যেরকমভাবে আমাদের সরকার দায়ী আছে, বিরোধীরাও দায়ী আছে, সবাই দায়ী আছে। কেউ আমাদের পাশে জেনুইনলি দাঁড়ায়নি। সত্যি যদি দাঁড়াতেন তাহলে আজকে এই পরিস্থিতিটা কখনোই দাঁড়াতো না। যখন আমাদের বিরোধী উকিল বারবার কোর্টে গেছেন, তিনি কিন্তু একবারও বলেননি যে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সাজা হওয়া উচিত নয়। তিনি বারবার বলেছেন যে প্যানেলটা ক্যান্সেল হওয়া উচিত। প্যানেল কেন ক্যান্সেল হবে? আপনার অযোগ্য সিবিআই খুঁজে বার করে দিয়েছে, তাদের শাস্তি হবে, তাদেরকে টার্মিনেট করা হবে। যারা সেই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের শাস্তি হবে, যে বডি দুর্নীতি করলো তার শাস্তি হবে, যারা মধ্যশিক্ষা পর্ষদ যারা যুক্ত ছিলেন তাদের শাস্তি হবে। তাহলে এদেরকে ইনভ্যালিড করা হোক তা নয়, সেটা তাদের দাবি নয়। তাদের দাবি কি? যে প্যানেলটাকে ক্যান্সেল করে দিতে হবে।
প্যানেলটাকে ক্যান্সেল করে দিতে হবে। কেন? প্যানেলে যারা ছিলেন তারা কী দোষ করেছিলেন? প্যানেলে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, পরীক্ষা দিয়ে পেয়েছিলেন, যাদের এগেন্সটে কোনো দুর্নীতি ছিল না, তারা কী দোষ করেছিলেন? তাদেরকে কেন শাস্তি দেওয়া হবে? কই একবারও তো বিরোধী যারা উকিল ছিল তারাই প্রশ্নটা করেননি যে যোগ্যরা কেন শাস্তি পাবে? আজ অবধি করছেন না, কেন করছেন না? তাহলে সরকার বিরোধী কেউ আমাদের পাশে নেই, মুখেই শুধু বলছে যে আমরা পাশে আছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি না যে কেউ আমাদের পাশে আছে। প্রত্যেকে নিজের নিজের রাজনীতি নিয়ে ব্যস্ত। ওনার কাছ থেকে শুধু এইটুকু বিবৃতি আমরা আশা করি না। উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি তো মানে অভিভাবক, একজন অভিভাবক হয়ে উনি এই ধরনের, আমরা চাইছি উনি ব্যাপারটাকে একটু গুরুত্ব সহকারে দেখুক এবং আমাদেরকে এই মানে অচলায়তন থেকে উনি আমাদের বার করুন। আমরা এটাই ওনার কাছে আশা করব। আমাদের একটা টিমের আজকে ওনার সঙ্গে আলিপুরদুয়ারে দেখা করার কথা ছিল, ওনার কাছে প্রে করার কথা ছিল, কিন্তু আমরা সেটা ওনার অবধি গিয়ে পৌঁছতে পারিনি। তো আমাদের এই পরিস্থিতিতে আমরা চাইছি উনি হস্তক্ষেপ করুন, কারণ আপনারা জানবেন যে এই যে এডুকেশন সিস্টেম, সেখানেতে যেমন রাজ্যের একটা কন্ট্রিবিউশন থাকে, সেন্ট্রালেরও কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকে আর্থিক দিক থেকে, 70-30 একটা থাকে, কনকারেন্ট লিস্টে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শুধু এইটুকু বলে কিন্তু দায় এড়াতে পারেন না। আমরা 19,000 জন রয়েছি, তাদের পরিবার রয়েছে, আমরা 1 লাখের উপর যদি আমি পার ফ্যামিলি মানে এইভাবে ধরে নিই, তাহলে আমরা এতজন মানুষ আজকে কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের তো জীবন শেষ। সেই জায়গা দাঁড়িয়ে শুধু এইটুকু মন্তব্য ওনার কাছ থেকে এক্সপেক্টেড না। আমরা প্রচণ্ড রকম হতাশ ওনার এই মন্তব্যতে। আমরা মানে এখন পুরোপুরি দিশেহারা। একমাত্র যদি মুখ্যমন্ত্রী তো দেখা করছেন না, প্রধানমন্ত্রীও যদি এইভাবে গা থেকে ঝেড়ে ফেলেন, তাহলে আর কিছু বলেন। হ্যাঁ, হলো না তো, উনি তো কোনোভাবেই আমাদের সঙ্গে দেখা করছেন না। উনি তো কোনোভাবে আমাদের নিশ্চয়তা দিচ্ছেন না যে হ্যাঁ আপনাদের চাকরিটা থাকবে, কিন্তু উনি অযোগ্যদের বলছেন যে আপনারা অন্য ডিপার্টমেন্টে পাবেন, অন্য ডিপার্টমেন্টে আপনাদের দেওয়া হবে, যেটা উনি 7 তারিখেও বলেছিলেন নেতাজি ইন্ডোর থেকে, কিন্তু উনি 7 তারিখে আমাদের জন্যও বলেছিলেন। তাহলে আমরা তো কিছুই আশা পাচ্ছি না। এটা শুধুমাত্র শিক্ষকদের সঙ্গে হয়নি, গোটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে এই ধরনের দুর্নীতি। হ্যাঁ অবশ্যই, গোটা শিক্ষা ব্যবস্থাকে তো ভেঙে দেওয়া হয়েছে, একে একে গোটা শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে, যে কারণে আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়ান, এবং প্রধানমন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি আপনি এগিয়ে আসুন। সমস্ত শিক্ষক সমাজ, আজকে দেখবেন ডাক্তারদের পর্যন্ত, ওনারাও শিক্ষিত কিন্তু ওনাদেরও ট্রান্সফার সংক্রান্ত সমস্যা হচ্ছে। তাই সমস্ত শিক্ষক সমাজকে আমরা চাইছি আপনারা এগিয়ে আসুন, আমাদেরকে বাঁচান, না হলে আমরা নির্বিচারে সুইসাইড করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা আমরাও বলি, যে আজকে দুর্নীতির কারণেই আজকে আমরা রাস্তায়, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা সকলেই আজকে ধসে পড়েছেন, শিক্ষা ব্যবস্থাটাকে ধসিয়ে দেওয়া হচ্ছে, সমস্তটাই তো দুর্নীতির কারণে। দুর্নীতি কারা করেছে আমরা সকলেই জানি, স্কুল সার্ভিস কমিশন, পর্ষদ, আজকে শিক্ষা দপ্তরের যারা মাথায় ছিলেন বিভিন্ন আধিকারিকরা, তারা নেতামন্ত্রীরাও সরকারের আজকে জেলে রয়েছে। তাহলে দুর্নীতি হয়েছে বলেই কিন্তু আমরা আজকে রাস্তায়, আমাদের কাছে বিচার ব্যবস্থার কাছে যেতে হচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক, যে শিক্ষা ব্যবস্থা ধসে গেছে, শিক্ষকদের ভবিষ্যৎ অন্ধকারে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে। কিন্তু এটাও ঠিক, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তিনি আমাদের যারা আলিপুরদুয়ারের প্রতিনিধিরা রয়েছেন তাদের সঙ্গে তার দপ্তর বা অন্য কেউ দেখা করিয়ে দেওয়ার ব্যবস্থা পর্যন্ত করলেন না। তারা এমনকি এটাও বলা হলো যে বাড়ি থেকে বেরোলে, কোথাও গিয়ে দাঁড়ালে অ্যারেস্ট করা হবে। এটাই আমরা হতাশ। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা চাইবো আপনিও অন্তত আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের কথাগুলো শুনুন। আইন তো আইনের পথে চলবে। প্রধানমন্ত্রীর সঙ্গে একদিকে যখন দেখা করার চেষ্টা করেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার একদিকে দেখা করার চেষ্টা করেছিলেন, যে 2 জায়গা থেকে বিমুখ হয়ে বিতরল, আপনাদের এবার অভিমুখটা কোন দিকে যাবে এই আন্দোলনে? মুখ্যমন্ত্রীর সঙ্গেও আজকে আমাদের যারা 5-6 জন ম্যাডাম ছিলেন তারা দেখা করতে গিয়েছিলেন, তাদেরকেও খালি হাতে ফেরানো হলো। আমরা কি করতে পারি বলুন? মানে এখন তো সবাই বলছে আন্দোলন উঠিয়ে নিন, অনেকে বলছে আন্দোলন করছেন কেন, আইনি প্রক্রিয়া চলছে। মুখে বলা খুব সহজ, ঠান্ডা ঘরে থাকেন তো সকলে, অনেক রকম পরিকল্পনার কথা বলতে পারেন, চুপচাপ বসে থাকার কথা বলছেন। আমাদের জায়গায় একদিন এসে দেখুন, যখন আপনাদের দুর্নীতির কারণে আমরা এখানে, যখন অন্য কারোর দুর্নীতির কারণে আপনাদের চাকরিটা চলে যাবে, তখন বুঝতে পারবেন কীরকম জ্বালা আর কীরকম টান আসে, তখন বুঝবেন আন্দোলনের দরকারটা কী। বিগত দিনে তো আমরা দেখেছি তারাও আন্দোলন করেই সরকারে এসেছেন। আন্দোলন ছাড়া কি কেউ কোথাও কোনো মুখ দেখতে পেয়েছে কোনো কিছু সুবিচারের? তাহলে আন্দোলন ছাড়া কিছু হয় না, সেটা তারাও জানেন। তারা হয়তো ক্যামেরার সামনে বলছেন তাদের সরকারের হয়ে বা পার্টির হয়ে, অনেকেই বলছেন, কিন্তু আমাদের আন্দোলনের অভিমুখ এবার অন্যদিকে এগোবে। আমরা কি করব সেটা আলোচনা করে জানাবো।